Hello, dear students. Welcome to my YouTube channel, India Online. যদি আমার ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে, লাইক করবে এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি আরও ইন্সপিরেশন পেয়ে থাকি এই ধরনের ক্লাস নেওয়ার। আজকে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি ক্লাস 12-এর আরও একটি সনেট নিয়ে, যেটির নাম হলো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, যেটার কম্পোজ করেছেন আর্থার র্যাবো। এই আর্থার র্যাবোর পুরো নাম হলো জাঁ নিকোলাস আর্থার র্যাবো। তিনি একজন ফ্রেঞ্চ পোয়েট ছিলেন 1900 শতকের। তিনি খুব ছোটোবেলা থেকেই কবিতা লেখা শুরু করেছিলেন, কিন্তু মাত্র 19 বছর বয়সেই তিনি তার কবিতা লেখা বন্ধ করে দেন। তার কিছু কিছু মেজর ওয়ার্কস ছিল, সেগুলো হলো টু মিউজিক, ইভিনিং প্রেয়ার প্রভৃতি। আজকের যে সনেটটা আমরা এখানে নিয়ে উপস্থিত হয়েছি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা প্রধানত ফরাসি ভাষায় লেখা ছিল এবং সেটার টাইটেল দেওয়া ছিল লা ডমিউর লা ভ্যাল। পরবর্তীকালে এটা যখন ইংলিশে ট্রান্সলেট করা হয় তখন এটার নাম দেওয়া হয় অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অর্থাৎ অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমন্ত, বা কেউ শুয়ে রয়েছে ঘুমন্ত অবস্থায়। কোথায়? ইন দ্য ভ্যালি। ভ্যালি কথার অর্থ উপত্যকা। উপত্যকা বলতে পাহাড় দিয়ে ঘেরা একটা সমতল জায়গাকে বোঝানো হয়। সুতরাং আমরা এই টাইটেল থেকে বুঝতে পারছি যে কবিতার মধ্যে কেউ একজন শুয়ে রয়েছে ভ্যালির মধ্যে এবং তাকে নিয়েই কবিতাটির সমস্ত বিষয়বস্তু সেন্ট্রালাইজ হয়েছে। আজকের যে সনেটটা রয়েছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই সনেটটি পেট্রারক্যান সনেটের একটি উদাহরণ। কারণ পেট্রারক্যান সনেটের যে স্ট্রাকচার হয়ে থাকে, প্রথমে 8টি লাইন অর্থাৎ অক্টেভ, এখানে চার লাইন একটা স্ট্যাঞ্জা, আবার 4 লাইনের আর একটা স্ট্যাঞ্জা রয়েছে। সুতরাং এটা অক্টেভ। এবং শেষের দিকে 3 লাইনের একটা স্ট্যাঞ্জা, আবার 3 লাইনের একটা স্ট্যাঞ্জা, অর্থাৎ 6 লাইনের যে দুটো স্ট্যাঞ্জা রয়েছে, দুটো স্ট্যাঞ্জা, সেটাকে সেস্টেট বলা হয়। সুতরাং অক্টেভ এবং সেস্টেট রয়েছে, যেটা হচ্ছে পেট্রারক্যান সনেটের বা ইটালিয়ান সনেটের একটা স্ট্রাকচার। আজকের যে সনেটটি রয়েছে সেটা এবার আমরা পড়তে চলেছি। এ স্মল গ্রিন ভ্যালি where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. A small অর্থাৎ একটা ছোট্ট, গ্রিন মানে সবুজ, ভ্যালি অর্থাৎ উপত্যকা, হোয়ার যেথায়, এ স্লো স্ট্রিম সাধারণত ছোট নদীকে বোঝানো হয়, যেখানে একটা ধীরগতি সম্পন্ন ছোট নদী ফ্লোজ বয়ে যায় বা বয়ে চলেছে। এ লিভস এবং সেটা ত্যাগ করছে লং স্ট্র্যান্ডস অফ সিলভার। স্ট্র্যান্ডস কথার অর্থ ফিতে, একটা লম্বা ধরনের ফিতে। কীরকম? অফ সিলভার অর্থাৎ একটা লম্বা রূপোলি ফিতে ত্যাগ করে যাচ্ছে অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসে। ব্রাইট কথার অর্থ উজ্জ্বল। যদি আমরা একটা উপত্যকা মনে মনে ভেবে নিই এবং সেই উপত্যকার মাঝ দিয়ে একটা নদী, ছোট নদী এঁকে বেঁকে গেছে এবং সেটাকে যদি উপর থেকে দেখি তাহলে মনে হবে যেন উজ্জ্বল ঘাসের মধ্যে দিয়ে একটা রূপোলি লম্বা ফিতে চলে গিয়েছে। ফ্রম দ্য মাউন্টেন টপ
ফ্রম দ্য মাউন্টেন টপ অর্থাৎ একেবারে পর্বতের ওপর থেকে, মাউন্টেন টপ অর্থাৎ পিক, পর্বতের চূড়া থেকে, স্ট্রিম, স্ট্রিম কথার অর্থ এখানে ছড়িয়ে দিচ্ছে দ্য সানস রেজ অর্থাৎ সূর্যের রশ্মি। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, হলো বলতে এখানে ভ্যালিটিকেই বোঝানো হয়েছে বা ফাঁকা স্থানটিকে বোঝানো হয়েছে। তাহলে দে এখানে রিফার্স টু দ্য সান রেজ অর্থাৎ সূর্যের রশ্মি। এখানে দে বলতে সূর্যের রশ্মিটিকে বোঝানো হয়েছে। পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দিতে পারে দে বলতে কি বোঝানো হয়েছে, সেখানে আমাদেরকে অ্যান্সার করতে হবে সানস রেজ অর্থাৎ সূর্যের রশ্মি। তো সূর্যের রশ্মিটি কী করছে, সেই ফাঁকা ভ্যালিটিকে লাইট দিয়ে বা আলো দিয়ে পরিপূর্ণ করে তুলেছে। প্রথম যে 4 লাইন আমরা একটা স্ট্যাঞ্জা পড়লাম, সেই স্ট্যাঞ্জাতে আমরা দেখতে পাচ্ছি যে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হয়েছে এবং এই স্ট্যাঞ্জার প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি স্মল, স্লো, স্ট্রিম, আবার স্ট্র্যান্ড, সিলভার, সবগুলোতেই প্রথম যে ওয়ার্ডটি রয়েছে সেগুলো এস। সুতরাং এটা একটা অ্যালিটারেশনের উদাহরণ। এ সোলজার একজন সৈনিক, ভেরি ইয়ং যে খুবই যুবক তরতাজা, লাইজ ওপেন মাউথ যে শুয়ে রয়েছে, লাই কথার অর্থ হলো শুয়ে থাকা, লাইজ শুয়ে আছে কোথায়, কিভাবে, ওপেন মাউথ অর্থাৎ মুখটাকে খোলা রেখে, এ পিলো একটি বালিশ, মেড অফ ফার্ন যেটা তৈরি করা হয়েছে ফার্ন গাছ দিয়ে অর্থাৎ ফার্ন এক গুল্ম জাতীয় গাছ, সেই গাছ দিয়ে, বিনিথ হিজ হেড, বিনিথ কথার অর্থ নিচে, তার মাথার ঠিক নিচে ফার্ন গাছের বালিশ রয়েছে, যেন প্রকৃতি তাকে বালিশটি ফার্ন গাছ দিয়ে তৈরি করে দিয়েছে। অ্যাসলিপ সে ঘুমিয়ে আছে বা ঘুমন্ত রয়েছে। স্ট্রেচড প্রসারিত করে, ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, আন্ডারগ্রোথ কথার অর্থ বুশেস অর্থাৎ ঝোপঝাড়, যেখানে অনেক ঘাস, ঘন ঘাস জন্মেছে, সেখানে সে তার হাত পা ছড়িয়ে দিয়ে প্রসারিত করে শুয়ে রয়েছে, ঘুমিয়ে আছে। পেল সে বিবর্ণ, ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসক্ট বেড, সে কি আছে, বিবর্ণ হয়ে আছে কোথায়, ওয়ার্ম অর্থাৎ গরম, গ্রিন অর্থাৎ সবুজ, সানসক্ট সূর্য স্নাত, সূর্য সিক্ত, শক মানে হচ্ছে ভেজা বা সিক্ত। অ্যাকচুয়ালি সূর্য দিয়ে কখনো ভেজা বা ভেজানো হয় না, এখানে বলতে চেয়েছে যে সূর্যের আলোয় আলোকিত সেই রকম একটা বিছানায় সে কী করেছে, বিবর্ণ হয়ে শুয়ে আছে। এই সেকেন্ড স্ট্যাঞ্জাতে আমরা যেটা দেখলাম সেটা কবি হঠাৎই প্রকৃতির বর্ণনা করতে করতে একজন সোলজারের বর্ণনা শুরু করেছেন এবং সেখানে তিনি সোলজারের বর্ণনা করতে গিয়ে বলেছেন যে সোলজারটি তার মুখটি খোলা রেখে হাত পা ছড়িয়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে, যার মাথার নিচে আছে ফার্ন গাছের বালিশ এবং সে যে জায়গাটায় শুয়ে রয়েছে বা ঘুমিয়ে আছে সেটা অনেকটা ঘন ঘাসে পরিপূর্ণ, তার বিছানাটা সবুজ, গরম এবং সূর্যের আলোয় আলোকিত। এখানে যে পেল ওয়ার্ডটি ইউজ করা হয়েছে সেই পেল ওয়ার্ডটি হঠাৎই একজন সৈনিক কিভাবে বিবর্ণ হতে পারে সেটা একটা ভাবার বিষয়। সানশক বেড, এখানেও এস, আবার শকের এখানেও এস, এটাও একটা অ্যালিটারেশনের উদাহরণ। হিজ ফিট তার পা দুটি, অ্যামং দ্য ফ্লাওয়ার্স ফুলের মধ্যে রয়েছে। হি স্লিপস সে ঘুমিয়ে আছে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস তার হাসি যেন একেবারে
বাচ্চাদের মতো, জেন্টেল, নিষ্পাপ। জেন্টেল কথার অর্থ এখানে ইনোসেন্ট, উইদাউট গাইল, কোনো চালাকি নেই। গাইল কথার অর্থ কানিং, অর্থাৎ তার হাসির মধ্যে কোনো চালাকি নেই। আহ নেচার, কিপ হিম ওয়ার্ম, হে নেচার, হে প্রকৃতি, তাকে গরম রাখো। হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। এখানে কবি ভয় করছেন যে যেহেতু আহ, আহ, সৈন্যটি খোলা আকাশের নিচে শুয়ে রয়েছে, তার ঠান্ডা লেগে যেতে পারে। সেই জন্য প্রকৃতিকে তিনি ব্যক্তির পর্যায়ে নিয়ে এসে তাকে সতর্ক করছেন যে তাকে যেন গরম রাখা হয়, তার ঠান্ডা লেগে যেতে পারে। এই 3 লাইনে তিনি আবারও সেই সৈনিকের বর্ণনা দিয়েছেন। এবং এখানে আমরা আরও ফিগার অফ স্পিচের উদাহরণ দেখতে পাই, যেমন হিজ স্মাইল, অর্থাৎ সৈনিকটির যে হাসি, লাইক অ্যান ইনফ্যান্টস, অর্থাৎ একজন বাচ্চা বা শিশুর সঙ্গে তুলনা করা হয়েছে। আর এই যে তুলনা, সেটা স্পষ্ট, কারণ এখানে লাইক ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, এটা একটা সিমিলির উদাহরণ। আবার পরবর্তীতে যে নেচার, অর্থাৎ নেচারকে বা প্রকৃতিকে একটি মানুষ হিসাবে গণ্য করা হয়েছে, এটা একটা পার্সনিফিকেশনের উদাহরণ। দ্য হামিং ইনসেক্টস, অর্থাৎ গুনগুনরত পতঙ্গগুলি, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার ঘুমের বা বিশ্রামের ব্যাঘাত ঘটায় না। কবি এখানে কি বলতে চাইছেন তা বোঝা অনেকটাই কষ্টকর, কারণ সাধারণত গুনগুনরত পতঙ্গ ঘুমন্ত ব্যক্তির পাশে আসলে তার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, অথচ এই সৈনিকটির ঘুমের কোনো ব্যাঘাত ঘটছে না, সেটা খুবই আশ্চর্যের। হি স্লিপস ইন সানলাইট, সে ঘুমিয়ে আছে সূর্যের আলোতে। অন হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটি হাত রয়েছে তার বুকের ওপর। অ্যাট পিস, সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, শান্তিতে ঘুমোচ্ছে। এটাও একটি অবাক করা কাণ্ড এবং ব্যতিক্রমী জিনিস যে কেউ সূর্যের রৌদ্রে এইভাবে একটা বুকের ওপর হাত দিয়ে কিভাবে শান্তিতে ঘুমোতে পারে। ইন হিজ সাইড, তার অন্য পাশে, দেয়ার আর 2 রেড হোলস, সেখানে রয়েছে 2টি লাল চিহ্ন। আসলে এই লাল চিহ্ন দুটি আর কিছুই নয়, সেটা দুটো বুলেটে ক্ষত হওয়া জায়গার দাগ। অর্থাৎ কবি শেষ পর্যন্ত এসে নিজে ঘোষণা দিলেন যে যে সৈনিকটির বর্ণনা তিনি করেছেন সে আসলে মৃত, যেটার তিনি ইঙ্গিত প্রথমে দিয়েছিলেন পেল ওয়ার্ডটির মধ্যে দিয়ে। আবার যে রৌদ্রের শুয়ে রয়েছে খুব শান্তিতে, এবং যে হামিং ইনসেক্টসগুলি ছিল সেগুলোও তাকে তার কোনো ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছিল না সেগুলোর মধ্যে দিয়ে। এবং এই যে শেষের লাইনে তিনি ঘোষণা করলেন যে সৈনিকটি মৃত, আর এই ঘটনাটি পাঠকদেরকে বা রিডারদেরকে অনেকটা মানসিক আঘাত হানে। লাস্টের লাইনটিতে যে রেড হোলস রয়েছে, সেটা সঙ্গে যে বুলেটের ক্ষতচিহ্ন, সেটা হচ্ছে লুজলি অ্যাসোসিয়েটেড উইথ ইচ আদার, অর্থাৎ এটা হলো একটি মেটোনমির উদাহরণ। এই কবিতাটি সনেট হলেও এই কবিতা এটা একটা অ্যান্টি ওয়ার পোয়েম, এটা ওয়ার পোয়েম নয়। এখানে কখনোই যুদ্ধের যে ঘোষণা বা যুদ্ধ একটা বিশাল গর্বের বিষয়, যুদ্ধ শান্তি নিয়ে আসে, এই ধরনের কোনো বর্ণনা এখানে নেই। অর্থাৎ যুদ্ধকে এখানে রোম্যান্টিসাইজ করা হয়নি। এখানে যুদ্ধের ফলে কত যুবক তরতাজা নিষ্পাপ মানুষের প্রাণ চলে যায়, যুদ্ধের ফলে কত ধ্বংস হয়, যুদ্ধের ফলে কখনো শান্তি হয় না বা শান্তি স্থাপন হয় না, সেই কথাটিকেই কবি তার নিজের ব্যক্তিগত
সৈনিক জীবনের অভিজ্ঞতার দ্বারা কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছে। সুতরাং এটি একটি অ্যান্টি ওয়ার পোয়েট্রি। সো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে এবং নতুন নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস টু অল।